শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার জন্য রঙিন হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকছে আমি সুস্মিতা এবং সাথে আছি আমি মাসুকো। শুভেচ্ছা আমারও গ্রহণ করবেন প্রিয় দর্শক। প্রিয় দর্শক, সকাল যদিও হয় সকালের নিয়মে, কিন্তু আমাদের রাঙা সকাল রাঙিয়ে ওঠে আমাদের দর্শকদের কারণে, এবং একই সাথে যে অতিথি থাকে আমাদের এখানে উপস্থিত তার রঙিন জীবন নিয়ে শুনতে শুনতেই রাঙিয়ে ওঠে। আজকে শুরুতেই আমি সুস্মিতার কাছে যাই। সুস্মিতা, শুভ সকাল। শুভ সকাল তোমাকেও মাসুক, কেমন আছো? আমি ভালো আছি। তোমার তো আরো বেশি ভালো থাকার কথা, কারণ অতি সম্প্রতি তুমি বান্দরবান ঘুরে এসেছো। একদমই তাই। কেমন ছিল? ভীষণই ভালো ছিল এবং চমৎকারভাবে কেটেছে আমার সময়টা। আচ্ছা আচ্ছা, এখন যদি বান্দরবনের গল্প শুনতে যে অনেক কিছু তুমি বলতে পারবে, কিন্তু এখন বান্দরবন নয়, আমরা এক টুকরো রাঙামাটিকে এখানে দেখতে চাই। অবশ্যই, চলো দেখি আমাদের আজকের অতিথি কে আছে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি রাঙামাটির মানুষ, বক্সার সুরকৃষ্ণ চাকমা। আমরা চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আমরা আপনার বক্সিং সম্পর্কে শুনবো, কিন্তু একদম শুরু থেকে শুনতে চাই। আপনার জীবনের শৈশব থেকে আমরা একটু গল্পটা শুনতে চাই। আসলে শৈশব যদি বলতে যাই, আমি রাঙামাটি জুরাছড়ি উপজেলা আমার জন্ম। ওখানে আমার বেড়ে ওঠা আর কি। এটা কি শহরেই? না, ওটা উপজেলা। রাঙামাটি শহর থেকে 10টা উপজেলা আছে। 10টা উপজেলার মধ্যে জুরাছড়ি একটা উপজেলা। আচ্ছা। তো ওখানে আমার বেড়ে ওঠা, ওখানে স্কুল। ওখান থেকে আমি আবার রাঙামাটিতে পড়াশোনা করি। রাঙামাটি হচ্ছে প্রাকৃতিক এক প্রকার নৈসর্গই বলা যায়। তো সেক্ষেত্রে রাঙামাটির সৌন্দর্য আপনার চোখে কিছুটা দেখতে চাই। কেমন ছিল শৈশব, এবং শৈশবে আপনি যে সৌন্দর্য রাঙামাটি দেখেছেন সেটি কেমন ছিল? আসলে এটা তো সবাই জানা। আসলে আমি রাঙামাটি অন্যরকম। বাংলাদেশের অন্যান্য ভূপ্রকৃতি থেকে রাঙামাটি অন্যরকম। রাঙামাটি বলবো না, 3 পার্বত্য জেলা, যেটা বিশেষ করে রাঙামাটি পাহাড় এবং লেক, যেটা একটা মিতালি, যেখানে একটা সৌন্দর্য আসলে ওখানে গেলে বোঝা যায়। তো আমার ছোটবেলা কেটেছে একবারে ওভাবে, কারণ আমার বাড়ির পাশে লেক ছিল, কাপ্তাই লেক যেটা বলে। কাপ্তাই লেকের পানি ছিল, প্লাস উপরে পাহাড় ছিল, মাছ ছিল। মানে ছোটবেলায় বলা যায় এগুলো নিয়ে বড় হয়েছে আর কি। ছোটবেলায় কি খুব দুরন্ত ছিলেন? বলা যায় খেলাধুলা প্রেমী ছিলাম। একটু মাঠে ঘাটে খেলাধুলার অভ্যাস ছিল। আচ্ছা, ছোটবেলায় ক্রিকেট খেলার দিকে একটা ঝোঁক ছিল আপনার, মনে হয় না? ক্রিকেট না, ফুটবলে ছিল। ক্রিকেটও খেলতাম, বাট ফুটবলটা বেশি ভালো লাগতো আর কি। আচ্ছা, স্কুলে যখন যাওয়া শুরু করলেন, প্রথমে কোন স্কুল ছিল? প্রথমে আমার বরকল ছিল, বরকল উপজেলা। আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন। তো ওই সুবাদে আমাদের বরকল থাকতে হয়। বরকল প্রাইমারি ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত পড়ি। ওখান থেকে আবার জুরাছড়িতে যাই, আমার নিজ উপজেলা জন্মভূমি। ওখানে ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা হয়। এখানে পরে রাঙামাটিতে ভর্তি হয়। আচ্ছা, একটু শুনি, কয় ভাই বোন ছিলেন? ছোটবেলায় পরিবারে কতজন ছিল, কারা কারা ছিল? আমরা আছি এখন 3 ভাই। আচ্ছা। বাবা মা আছেন। বাবা 2004-এর দিকে মারা গেছেন হঠাৎ করে আর কি। আচ্ছা আচ্ছা। তো শৈশবটা আপনি বলছিলেন যে বরকলে আপনার স্কুল শুরু হলো। জি জি, বরকল। আচ্ছা, এরপরে আপনি তো আমরা শুনেছি যে অনেকগুলো স্কুল পরিবর্তন করেছেন, সেটা কেন? সেটা কি বাবার চাকরি সূত্রে? না, চাকরি সূত্রে না। আসলে আমি আমার বাবা যখন মারা যায় 2004-এর দিকে, তখন আমি আবার আমার ফ্যামিলি থেকে বলতেছিল একটু রাঙামাটির দিকে পড়াশোনা করে, শহরের দিকে। তখন আমি আমার মামার বাসায় ছিলাম। মামা তখন রাঙামাটিতে ছিলেন, আমার বড় মামা। ওখানে ওনাদের বাসা থেকে আমি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে পড়াশোনা শুরু করি আর কি। ওই হাই স্কুলে ক্লাস 7 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করি। দেন ওখানে পড়তো, বিকেএসপিতে ভর্তি হয়ে যায় 2007-এর দিকে। আচ্ছা, আমরা এরপর থেকে শুনবো গল্পগুলো আরো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। দর্শক, আমাদের আজকের অতিথি সুরকৃষ্ণ চাকমা বাংলাদেশের প্রথম বেল্ট প্রাপ্ত পেশাদার বক্সার। এশিয়ান বক্সিং ফেডারেশনের টাইটেল তালিকায় যুক্ত হয়েছে তার নাম। 2023 সালে 30শে সেপ্টেম্বর ঢাকায় নেপালের বক্সার মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে এই বিশেষ পেশাদার বেল্ট জিতেছেন তিনি। সুরকৃষ্ণ চাকমা 2013 সালে বাংলাদেশ গেমসে অংশ নিয়ে স্বর্ণপদক জেতেন। এরপরই জাতীয় দলে জায়গা পেয়ে হন জাতীয় চ্যাম্পিয়ন। লন্ডনে বক্সিং শেখার পর তিনি ভারতে পেশাদার বক্সিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। রাঙামাটির জুরাছড়ি থেকে উঠে আসা সুরকৃষ্ণ চাকমা এখন পর্যন্ত দেশের হয়ে 8টি ইভেন্টে অংশ নিয়ে 7টি পেশাদার বক্সিংয়ে বিজয়ী হয়েছেন।
2022 সালে দেশে প্রথমবার অনুষ্ঠিত পেশাদার বক্সিং ইভেন্ট সাউথ এশিয়ান প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। আমরা আপনার বক্সার হয়ে ওঠার গল্পটা ধীরে ধীরে জানবো, কিন্তু এবারে একটু জানতে চাই যে বিকেএসপিতে ভর্তি হলেন, সেটা কখন, কোন ক্লাসে এবং কেন? আসলে ওই ছোটবেলায় হচ্ছে ছোটবেলা থেকে বললাম যে খেলাধুলা প্রেমী ছিলাম, আমার বাবাও স্পোর্টসম্যান ছিলেন। তো ওই সুবাদে হয়তো পারিবারিক সূত্রে থেকে আমরা হচ্ছে খেলাধুলা পছন্দ হতো, যেহেতু আমার বাড়ি ছিল একবারে মাঠের পাশে। তো ওই ক্ষেত্রে ওই পরিবেশটাও পেয়েছি। ধরেন দেন আমার বাবা যখন মারা যায় তখন হচ্ছে আমার ফ্যামিলি থেকে চাচ্ছিল আর কি আমি বিকেএসপিতে, বা আমার মামারা মিলে আমাকে, ওনারা বিকেএসপি চিনতো যে বিকেএসপিতে ওকে ভর্তি করে দিলে ওখানে লেখাপড়াও করতে পারবে, আবার সাথে খেলাধুলাও করতে পারবে, যেহেতু একটু খেলার প্রতি বেশি ঝোঁক ছিল। তো এই কারণেই হচ্ছে আমাকে বিকেএসপিতে ভর্তি করে দেওয়ার জন্য ট্রায়াল দেওয়া হয়। ওই রাঙামাটি স্টেডিয়ামে এখনো মনে আছে 2006-এর দিকে ট্রায়াল নেওয়া হয়। তো প্রথমে আমি হচ্ছে ট্রায়াল দিয়ে হচ্ছে প্রথমে ফুটবল, যেহেতু ফুটবলই খেলতাম এলাকায়, ফুটবলে ট্রায়াল দিই ওখানে রাঙামাটি স্টেডিয়ামে, কিন্তু ফুটবলে টিকি নাই, একটু হাইটের কারণে, হাইট শর্ট ছিল। তো দেখলাম কোন গেম চুজ করা যায় অন্যান্য যে গেমসগুলো ছিল। তো আমি একটা পোস্টার ছিল এখনো মনে আছে, ওই পোস্টারে দেখলাম ক্রিকেট ছিল, বাস্কেটবল ছিল, সুইমিং ছিল, অ্যাথলেটিক্স ছিল, হকি ছিল, টেনিস, লন টেনিস ছিল। তো দেখলাম কোনোটাই আমার সাথে ম্যাচ করতেছে না। লাস্টে গিয়ে দেখি বক্সিং, দুইজন মারামারি করতেছে। তো মনে হলো ওইটা চুজ করে দেখি। ওইটা চুজ করারও কারণ আছে, আসলে ওই সময় আমি হচ্ছে ছোটবেলায় একটু মার্শাল আর্ট মুভি দেখতাম বেশি, ওই ব্রুসলি, জ্যাকি চ্যাং, জেটলি, এদের ফাইট দেখে একটু আমরাও মাঠে প্র্যাকটিস করতাম। তো ছোটবেলায় কিছুটা ওই মাসখানেকও ক্যারাটে শিখেছি, তো এই কারণে আমি বক্সিং চুজ করি। তো ওটা ট্রায়াল দেওয়ার পর ওটাতে আমার যে কোচ ছিলেন আবু সুফিয়ান চিস্তি স্যার, তখন উনি আমাকে পছন্দ করে ফেলেন। তখন থেকেই হচ্ছে বিকেএসপিতে 2007-এ ডাক পাই, ওখানে ভর্তি হয়ে যায়। সুস্মিতা, একটা বিষয় খেয়াল করেছো যে বিভিন্ন সময় আমরা শুনেছি যে পোস্টার দেখে মানুষ হিরো হওয়ার চিন্তা করে, সিনেমায় অভিনয় করার চিন্তা করে, কিন্তু আমাদের আজকের যে অতিথি উনি কিন্তু পোস্টার দেখে বক্সার হওয়ার চিন্তা করেছেন। চিন্তাটাই কিন্তু তার একটু ভিন্ন ছিল, তাই না? চলো আবার চলে যাই আমাদের অতিথির কাছে। স্যার, আপনি বলছিলেন যে আপনি পোস্টার দেখে বিকেএসপিতে আসার সিদ্ধান্ত নিলেন এবং বক্সার হওয়ার যে সিদ্ধান্ত সেটি ওখান থেকেই হয়েছিল, কিন্তু আমি জানতে চাই যে বিকেএসপিতে আসার পরে আপনার মূল প্রশিক্ষণ বা আপনার জীবন প্রণালী কেমন হয়ে উঠলো? আসলে বিকেএসপি যখন ভর্তি হয়, আসলে এটা সবাই হয়তো বা চিনেন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ওখানে ভর্তি হওয়ার পর নতুন একটা পরিবেশ, যেহেতু আমি গ্রাম থেকে আসছি, বা রাঙামাটি যদি ঢাকা তুলনায় বলা যায়, যদি একটু গ্রামই বলা যায়, যদি এই ক্ষেত্রে বলি, তো শহর থেকে মানে শহরের দিকে আসা হুট করে, প্লাস হচ্ছে বিকেএসপির মতো একটা পরিবেশ, তো নতুন যেহেতু একটা স্পোর্টস প্রতিষ্ঠান ছিল, তো নতুন পরিবেশে একটু খাপ খাওয়াতে একটু টাইম লেগে যায় আমার। তো ওখানের পরিবেশ, ওখানে হচ্ছে নিয়ম কানুন, ওখানে কি কি ধরনের নিয়ম কানুন ছিল সেগুলোই জানতে চাই। হচ্ছে নিয়ম কানুন হচ্ছে আপনার সকাল বিকালে হচ্ছে প্র্যাকটিস, তো বিকালে প্র্যাকটিসের পর, সকালে প্র্যাকটিসের পর আবার ক্লাস থাকে, স্কুলের ক্লাস থাকে, কলেজের ক্লাস থাকে, প্লাস হচ্ছে রাতেও ক্লাস থাকে, প্রেপ ক্লাস বলে ওইটা। আচ্ছা। তো মানে সারাদিন আপনার হচ্ছে কর্মব্যস্ততা থাকে একটা, সারাদিন শুধু হচ্ছে উইকেন্ডে বন্ধ থাকে, শুক্রবার বাদে। আপনার উইকটা যে কখন চলে যায় বুঝতেও পারা যায় না আসলে। সকালে প্র্যাকটিস, তখন ভোরে উঠতে হয় সকালবেলা করে, সকাল 6টার দিকে প্র্যাকটিস থাকে, তার মানে 5:30টায় উঠতে হয়। তো এরকম করে হচ্ছে আবার বিকালে প্র্যাকটিস, 3টা থেকে, কলেজ থেকে আসার পর আবার 3:30 বাজে প্র্যাকটিস, লাঞ্চ করে আবার হালকা রেস্ট নিয়ে আবার বিকালে প্র্যাকটিস। তো এভাবে আবার রাত্রে আবার ক্লাস থাকে। তো একটা চলমান একটা ইয়ের মধ্যে ছিল, কাজের মধ্যে ছিলাম আর কি বলা যায়। এই চলমান কাজ কি উপভোগ করতেন? ওইটা প্রথম একটু খাপ খাওয়াতে একটু কষ্ট হয়েছে, পরে দেখলাম এটাই হচ্ছে আসলে কাজে দিছে আমাকে, আসলে করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, যেহেতু একটা স্পোর্টস প্রতিষ্ঠান, যেটা আমি ভালোবাসি ওইটাই করতে পারতেছি, স্পোর্টস। এটা কিন্তু অনেক বড় একটা প্রশান্তির বিষয় যে কাজটি আমি করতে চাই সেটি আমি করতে পারছি, এবং আপনার ক্ষেত্রে একই সাথে আপনি পড়ছেনও এবং আপনি প্রশিক্ষণও নিচ্ছেন, দুটি খুব সুন্দর একটি সমন্বয়। তো পরবর্তীতে কিভাবে বক্সিংটাকে এগিয়ে নিলেন? আসলে যদি বলা যায়, বক্সিং তো বললামই, ফুটবল পছন্দ ছিল আমার, তো বক্সিং গেমটা একটু মানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগে যায়, যেহেতু আমার অনেক যারা সিনিয়র ছিলেন ওনাদের থেকে
টুকটাক করতে করতেই আসলে হুট করে তো হয়ে ওঠে নাই, করতে করতে প্রথম 2-3 বছর একটু বেসিক ট্রেনিং করতে 2-3 বছর লেগে যায়, 2-3 বছর লেগে যায়। দেন আমার হচ্ছে আস্তে আস্তে ভালো করতে থাকি আর কি। প্রথমে পারফরমেন্স এত ভালো ছিল না প্রাথমিক দিকে, যেহেতু নতুন একবারে, যেহেতু আমি কখনো বক্সিংও করি না জীবনে, তো এক্ষেত্রে টাইম লেগে যায় আমার এগুলো মানে অ্যাডজাস্ট করতে। তো করতে 2-3 বছর পর দেখলাম পারফরমেন্স ভালো হচ্ছে। দেন আস্তে আস্তে করে আমি হচ্ছে ওখান থেকে বিকেএসপি থেকে কিছু কম্পিটিশনে অ্যাটেন্ড করি, স্বাধীনতা দিবস বিভিন্ন কম্পিটিশনে জিততে থাকি। তখন লাস্ট 2013 সালে আমি হচ্ছে সিনিয়রে আর কি সর্বপ্রথম, তখন আগে তো জুনিয়র ছিলাম, তখন লাস্ট 2013 সালে যখন বাংলাদেশ গেমস যেটা হয় সিনিয়রে প্রথম গোল্ড বাংলাদেশ গেমস অর্জন করে আর কি। বাংলাদেশ গেমসের ফলাফলটা একটু জানতে চাই। বাংলাদেশ গেমসে আপনি যখন অংশ নিলেন সেখানে আপনি বিজয়ী ছিলেন। জি, আসলে ওইটাও একটা আছে, বলা যায় একটা হিস্ট্রি। আমার হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছিল তখনই 2013 সালে। তো আমার হচ্ছে বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করেছি। তো করার কারণে হচ্ছে কি ওখানে তো আমাদের হচ্ছে পরীক্ষাও চলতেছে আবার খেলাও খেলতেছে। তো যেদিন আমার হচ্ছে কম্পিটিশন ছিল, টাফ কম্পিটিশন, একজন হচ্ছে যিনি হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিলেন, সেনাবাহিনীর বক্সার ছিলেন, ওনার সাথে খেলা। ওই দিনও আমার হচ্ছে স্পোর্টসের একটা পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার আগে হচ্ছে আমরা তো যেহেতু খেলা ছিল হচ্ছে গুলিস্তানে বক্সিং ফেডারেশন, ওখান থেকে পরীক্ষা দিতে হয়। আমার কেন্দ্র ছিল হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট। তো যেদিন পরীক্ষা ওই দিন আবার রানা প্লাজা ধসে যায়। তো ওইটা তো পুরো গাবতলী থেকেই হচ্ছে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয়, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে যায় হুট করে, আমরাও জানতে পারি। তো পরে আমরা যারা পরীক্ষার্থী ছিলাম বিকেএসপি 3 জন, পরে আমরা আমাদের আইডি কার্ড দেখালাম যে আমরা পরীক্ষার্থী, আমাদের যেতে দেন। তো অনেক কষ্ট করে ওনারা যেতে দিল। পরে ওটা পরীক্ষা দিয়ে আবার আসার সময় হচ্ছে একটু বিপত্তি সৃষ্টি হলো, কারণ হচ্ছে ওখানে পুরা রোড ব্লক। সাভার ক্যান্টনমেন্ট থেকে কিন্তু সাভারও অনেক দূরে, যেহেতু ক্যান্টনমেন্ট, পরে হচ্ছে জাহাঙ্গীরনগর আছে, পরে সাভার মেন সাভার, ওখানে পুরা হেঁটে হচ্ছে আমরা ওখান থেকে প্রায় হচ্ছে মনে হয় ওই সাভারের রানা প্লাজা পর্যন্ত হেঁটে আসতে হয়েছে আর কি। পরে আমি ভাইকে বললাম, যেহেতু আজকে আমার খেলা আছে একটা টাপ অপোনেন্টের সাথে, বাংলাদেশ চ্যাম্পিয়ন বক্সার, আমি মনে না খেললে ভালো হবে এরকম, যেহেতু পরীক্ষা দিয়ে আসছে আবার হেঁটে আসতে হচ্ছে। তাই আমি বললাম ভাইকে, একজন বড় ভাইকে, যেটা ভাই আমি মনে হয় খেলবো না, আপনি কল দিতে খেলতে পারবেন না। তো উনি একটু সাহস দিল, না খেল, কি হয়েছে। পরে এই যে খেলবো না বলছিলেন, কেন বলছিলেন? যে আসলে আমি যে রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটে আমি পুরো একটু পরীক্ষা দিছি, মানসিক প্রস্তুতিটা ছিল। হ্যাঁ পরীক্ষা দিছি, আবার হচ্ছে আমি ওটা হাঁটতেছি, এটা একটা শারীরিক দুর্বলতা, প্লাস হচ্ছে আমার হচ্ছে ওনার সাথে খেলা, সবাই জানে বাংলাদেশের চ্যাম্পিয়ন বক্সার, এখানে একটা ছিল যেটা বাস্তব কথা। কারণ তো ওখান থেকে আমি হচ্ছে ওইটা মনে হয় হেমায়তপুর পর্যন্ত কোন রকম হেঁটে আসার পর ওখান থেকে আমরা ট্রাক পাই, ট্রাকে করে গাবতলী পর্যন্ত আসি। ওই গাবতলী পর্যন্ত আসার পর ওখান থেকে ডাইরেক্ট সিএনজি নিয়ে ডাইরেক্ট গুলিস্তান বক্সিং ফেডারেশন গিয়ে দেখি আমার কম্পিটিশন, মানে এই কম্পিটিশনের জন্য বিরতি দিচ্ছে, 1 ঘন্টা পর আমার খেলা। তো তাড়াতাড়ি করে একটু রিকভারি করার জন্য একটু ইয়েতে গেলাম, আমাদের যেখানে রাখা হয়েছিল, ওখানে হচ্ছে ফ্রেশ হয়ে পরে আমি চলে আসছি যে খেলার জন্য। পরে হুট করে আসার পর ওয়ার্ম আপ করে রিংয়ে নেমে গেছি, হুট করে জিতে গেলাম। যে প্রতিযোগিতাটাতে অংশ নেওয়ার জন্য আপনি একদমই প্রস্তুত ছিলেন না মানসিকভাবে, এবং বেশ ধকল পার করে এসে সেদিন অংশ নিলেন, সেই প্রতিযোগিতাটাতেই বিজয়ী হয়ে গেলেন। এর পরের অভিজ্ঞতাটা একটু শুনি, অনুভূতি কেমন ছিল তখন? অনুভূতি তো সবাই বলতেছে অনেক ভালো করেছে, যেহেতু চ্যাম্পিয়ন ছিলেন, কিন্তু ওখানে শেষ হয় নাই। পরে ওইটা ছিল সেকেন্ড স্টেপে, পরে ফাইনালও ছিল। তো ওনাকে হারানোর পর সবাই হচ্ছে একটু অবাক হয়ে যায় আর কি, যেহেতু উনি হচ্ছে আবার সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট ছিলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যারা অপোনেন্ট ছিল আরো বাকি অপোনেন্ট, ওরাও ভয় পেয়ে যায়। তো ফাইনালে আমারও তো মানে কষ্ট করতে হয় না জেতার জন্য, ফাইনালে ইজিলি ভাবে জিতে গেলাম। অনেক বেশি উৎফুল্ল ছিলেন, কি করেছিলেন সে সময়? সে সময় হচ্ছে আমি ওরকম উৎফুল্ল না, আমাকে যারা আমার সেকেন্ড ছিলেন, যারা হচ্ছে সহকারী ছিলেন, ওনারা আমাকে কাঁধে করে ঘুরিয়েছিলেন রিং এর মধ্যে। আমি বুঝতে পারি না প্রথমে, আসলে অনেক কিছু করে ফেলেছি আর কি। আচ্ছা, আপনি এই গেমস খেলার আগে কি কি ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন?
আমি হচ্ছে আমাদের হচ্ছে বিকেএসপিতে ট্রেনিং করেছিলাম। আমাদের হচ্ছে সিনিয়র বড় ভাই ছিলেন, তখন কোচ হিসেবে ছিলেন রুবেল ভাই। উনি হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ছিলেন। তো ওনার সাথে স্পাইরিং মানে ফাইট করার কারণে উনি হচ্ছে প্রায় 90 কিলো, প্রায় 90 কেজি হেভি ওয়েটের প্লেয়ার। ওনার সাথে আমার তখন ওয়েট 69। ওনার সাথে ফাইট করার কারণে আমার হচ্ছে 90 কেজি কোথায় আর হচ্ছে আমি 69। ওনার সাথে ফাইট করার কারণে আমার কনফিডেন্স বেড়ে যায়। আচ্ছা, তো এটাই মনে হয় কাজে দেয় বলে মনে করি। আচ্ছা, কিন্তু প্রশিক্ষণের ধাপগুলো কি কি ছিল? প্রশিক্ষণের ধাপ তো বক্সিং এ যে বিভিন্ন প্রশিক্ষণ থাকে ওগুলোই করেছি আর কি। সেগুলি আসলে দর্শকরা জানতে চায় বেশি বেশি, যেহেতু একজন বক্সার আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। দর্শকরাও মিস করতে চায় না যে কি কি ধরনের প্রশিক্ষণ করে আসলে একজন আসলে ওটা তো বক্সিং এ তো অনেক কিছু ট্রেনিং থাকে। সাপোজ হচ্ছে গেমস এর জন্য এক কন্ডিশনিং ট্রেনিং লাগে। আচ্ছা, আবার হচ্ছে নরমাল ট্রেনিং গেমস এর জন্য আমরা মোটামুটি হচ্ছে বিভিন্ন কন্ডিশনের ট্রেনিং করতে হয়। সাপোজ হচ্ছে আপনার রানিং করতে হয়, এন্ডুরেন্স ট্রেনিং করতে হয়, স্ট্রেংথ ট্রেনিং করতে হয়। তো এগুলো সব দিকে ফোকাস থাকতে হয়। বক্সিং এ শুধু হচ্ছে না এন্ডুরেন্স আছে এরকম না, স্ট্রেংথও লাগবে। তাই ক্ষেত্রে আমরা ওগুলোই ফোকাস দিই আর কি। প্লাস হচ্ছে যে কনফিডেন্সটা আমি যে পেয়েছিলাম যে বড় ভাইয়ের সাথে যেটা ফাইট করে, ওইটাও আমার কাজে দেয়। এই পর্যায়ে আমার একটু জানার কৌতূহল হচ্ছে, আমরা যখন বক্সিং দেখি আমাদের মনে হয় যে দুজন মানুষ মারামারি করছে। বক্সিং এর ক্ষেত্রে আসলে নিয়ম কানুন তো আছে, প্রতিটা খেলার মতোই কিছু নিয়ম কানুন তো আছে, সেগুলো একটু আপনার থেকে শুনি। বক্সিং এর হচ্ছে নিয়ম হচ্ছে আপনার হচ্ছে যে বেলি উপর থেকে মারা যাবে, বেলি নিচে মারা যাবে না, উপর থেকে। আর হচ্ছে সামনে মুখমণ্ডলের এখান থেকেই মানে সামনের দিকে মারা যাবে। আচ্ছা, মানে আপার টু বেলি, বেলির নিচে মারা যাবে না, অ্যাবডোমেনের নিচে। তো পিছনে মারা যাবে না, আর কোণে দিয়ে মারা যাবে না। আর হচ্ছে নাকাল দিয়ে মারতে হবে। নাকাল বলতে এটা এটা দিয়ে মারতে হবে। আর এভাবেও মারা যাবে না, অনেকে মারে না এভাবে মারা যাবে না। কোণে দিয়ে মারা যাবে না, মাথা দিয়ে মারা যাবে না, হাঁটু দিয়ে মারা যাবে না, শুধু হাতে। আচ্ছা, আর মুখে তো মারা যাবে, কিন্তু আপনার একটা নিয়ম আছে। ওই যে বললাম কোণে দিয়ে মারা যাবে না মুখে, নাকাল দিয়ে মারতে পারবেন মুখে। আচ্ছা, মানে বেলির উপর থেকে যত ফুল ফ্রি। আচ্ছা, 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 পয়েন্টের ব্যাপারটা একটু শুনি। পয়েন্টের ব্যাপার হচ্ছে আপনার একটা পাঞ্চে মিনিমাম পাওয়ার থাকতে হবে। আচ্ছা, মিনিমাম ফোর্স থাকতে হবে, কারণ ওখানে জাজ থাকে 5 জন। যদি জাজরা মনে করে একটা জাজ হচ্ছে টোকা লাগলো পয়েন্ট দিবে না। মিনিমাম ফোর্সে পাওয়ার হতে হবে, আর হচ্ছে বাধাবিহীন হতে হবে একটা পাঁচ। সাপোজ গাদের থেকে মারছে, লেগে গেছে, ওইটা পাওয়ার পয়েন্ট হবে না। আর একটা পাঞ্চে একবারই পয়েন্ট। জোরে যেখানে লাগুক, অনেকে মনে করছে বক্সিং শুধু নাকে মারলে পয়েন্ট, এরকম না। যে নাভির উপর থেকে যেখানে ফুল ফ্রিলি মারতে পারে বাধাবিহীন ভাবে, ওইটাই পয়েন্ট হবে। একটা মারলে একটা পয়েন্ট। আচ্ছা, সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে তারা সুরের চর্চা করে এবং সুরেলা না হলে আসলে সঙ্গীত শিল্পী হওয়া যায় না। কিন্তু বক্সারদের ক্ষেত্রে ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফিটনেসের ব্যাপারে শুনতে চাই, কিভাবে মেইনটেইন করা হয়? আসলে ফিটনেস তো আপনার সব স্পোর্টসম্যানদের ফিট থাকতে হয়, বিশেষ করে। কিন্তু বক্সিং এর ফিটনেস আলাদা। আপনার হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন ট্রেনিং থাকে, ওই ট্রেনিং এর মাধ্যমে স্ট্রেংথ ট্রেনিং মিনিমাম রাখতে হয়। উইকলি 2 দিন স্ট্রেংথ ট্রেনিং রাখতে হয়, কার্ডিও রাখতে হয়। কার্ডিও বলতে আপনার রান থাকে, বিভিন্ন ইন্টারভ্যাল ট্রেনিং থাকে, হিল ওয়াক থাকে, পাহাড়ে গিয়ে দৌড়াইতে হয় মাঝে মধ্যে। মানে সব ধরনের একটা ফুল প্যাকেজ থাকতে হয়। সাপোজ একটা ক্রিকেটার, ওর কিন্তু একটা এত ইন্ডোরেন্স লাগে না। বক্সারদের সবকিছু লাগে। সাপোজ হচ্ছে ইন্ডোরেন্স লাগবে, স্ট্রেংথ লাগবে, অ্যাজিলিটি লাগবে, ক্ষিপ্রতা। আপনার হচ্ছে যত দ্রুত মারবেন তত দ্রুত আবার ব্যাক করতে হবে। অ্যাজিলিটিটা খুব ইম্পর্টেন্ট এখানে। এবার একটু শুনি, আপনি বলছিলেন যে বাংলাদেশ গেমসে যে প্রতিযোগিতাতে অংশ নিলেন তখন আপনার এইচএসসি পরীক্ষা চলছিল। এর মধ্যে এইচএসসি শেষ হলো, তারপরে কোথায় পড়াশোনা শুরু করলেন, কি করলেন? আসলে পরবর্তীতে 2013 সালে যখন আমি চ্যাম্পিয়ন হই, ওখান থেকে তো বিকেএসপি থেকে আমার অধ্যায় শেষ হয়। পরবর্তীতে আমি হচ্ছে ভাবতেছিলাম আসলে এখান থেকে তো ইউনিভার্সিটিতে তখন কোচিং করা উচিত বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। শুরুতে ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তো বিভিন্ন জায়গায় ফর্ম নিই বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা ছিল, ওখান থেকে ফর্ম নিই। তখন হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি থেকে নিই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিই, কয়েকটা মানে পাবলিক ইউনিভার্সিটি থেকে নিই। ওই সময় আবার আমার এই ন্যাশনাল টিমে ক্যাম্প ডাকছিল 2014 সালে, যেটা গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের জন্য। তো পরবর্তীতে ওইটার ক্যাম্প যেহেতু ক্যাম্প ছিল,
অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পেরেছিলাম। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আর পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই। জাহাঙ্গীরনগরেও ফর্ম তুলছিলাম, কিন্তু ওখানেও দেওয়া হয় নাই পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দিলাম তখন হচ্ছে আমাদের সময় হচ্ছে স্পোর্টসের প্রথম মানে বিকেএসপি কোটা চালু হয় স্পোর্টসের জন্য, শুধুমাত্র বিকেএসপি প্লেয়াররা ভর্তি হতে পারবে। আচ্ছা, কারণ বিকেএসপি প্লেয়ার হচ্ছে পরীক্ষিত বাংলাদেশের মধ্যে। তো এই ক্ষেত্রে আবার আমাদের সার্টিফিকেট ছিল, যেহেতু আমি 2013 সালে জিতলাম বাংলাদেশ গেমস, এই ক্ষেত্রে মানে সবকিছু মিলে যায় আর কি। তো ওখানে চান্স পাওয়ার পর প্রথমে তো পাস করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগে পাস করার আমার মেধাক্রম ছিল, এখনো মনে আছে, 4000-এর মতো। কলা বিভাগে ছিলাম, প্রায় 5000 জন টিকছিল, 30,000 পরীক্ষা দিয়ে 5000 জন পাস করছিল। তো আমি 4000তম ছিলাম। কিন্তু স্পোর্টসের কারণে যে আমাদের যে কোটাটা ছিল স্পোর্টস বিকেএসপি কোটা, ওইটার কারণে আমি হচ্ছে চান্স পাই আর কি। আচ্ছা, কোন সাবজেক্টে চান্স পেলেন? আমি ছিলাম হচ্ছে, আমার বিভিন্ন সাবজেক্ট ছিল, কিন্তু সবাই বড় ভাইরা বলতেছিল তুমি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ নাও, কারণ হচ্ছে এটা হচ্ছে স্পোর্টসের জন্য অনেক ভালো। যারা স্পোর্টসে অনেক সুবিধা দেয়, মানে প্লেয়ারদের সম্মান করে, প্লাস হচ্ছে প্লেয়ারদের হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণে ছুটি হলে ওদেরকে লিভ দেয়, বা ক্যাম্পে থাকলেও সমস্যা করে না। মানে খেলাধুলার ক্ষেত্রে এটা খুবই ডিপার্টমেন্টে হচ্ছে সহায়ক। তো আমি সবার থেকে জিজ্ঞেস করে এই সাবজেক্টটাই নিই, যেহেতু হচ্ছে আমার সবসময় টার্গেটই ছিল স্পোর্টসের সাথে থাকা। তো এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি আর কি। আচ্ছা, এর পাশাপাশি নিয়মিতভাবে বক্সিং এর যে চর্চা তখন চলছিল? তখন তো আমি ক্যাম্পে ছিলাম 2014 সালে, যখন জাতীয় ক্যাম্পে ছিলাম, তখন ওভাবে ক্লাস করার সুযোগ হয় নাই। ধরেন হচ্ছে ক্যাম্পে ছিলাম, পরে ওখান থেকে খেলাধুলা করি। মানে 6 মাস, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির 6 মাসে আমি ক্যাম্পে ছিলাম, ন্যাশনাল ক্যাম্পে। ওখান থেকে খেলার পর ধরেন হচ্ছে ইয়েতে যাই, গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশন আমার। ওখানে কম্পিটিশন করার পর তখন আমি আবার ইয়েতে হলে চলে যাই। আমি ছিলাম জগন্নাথ হলে। আচ্ছা, তখন থেকে হচ্ছে আবার হলে লাইফ শুরু হয়ে যায়, ইউনিভার্সিটি লাইফ। আপনি সর্বমোট 8টি খেলায় অংশগ্রহণ করেছেন এবং ইন্টারন্যাশনালি আপনি অংশগ্রহণ করেছেন 7টি খেলায় এবং বিজয়ীও হয়েছেন। সেই খেলা, হ্যাঁ, সেই পেশাদার গেমসগুলোর সম্পর্কে জানতে চাই। আসলে পেশাদার বক্সিং তো আসছে হচ্ছে ধরেন হচ্ছে 2000, আমি প্রথম শুরু করি কিন্তু অ্যামেচার বক্সিং। অ্যামেচার বক্সিং এ আমি হচ্ছে 2014 সালে কমনওয়েলথ গেমসে খেলি। দেন হচ্ছে আবার 19 হচ্ছে সাউথ এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল। অ্যামেচার বক্সিং কথা বলি। এখন যদি প্রফেশনাল বক্সিং যেটা বলতেছেন, প্রফেশনাল বক্সিং আমি সর্বপ্রথম অংশগ্রহণ করি 2018 সালে। আমি যখন ইয়েতে হারিয়ানাতে যাই উচ্চতর ট্রেনিং এর জন্য, 6 মাস ট্রেনিং করি ওখানে হচ্ছে ট্রেনিং করার পর ওখানে প্রথম 2টা ম্যাচ অংশগ্রহণ করি। ওখানে 2টাই জয়লাভ করি। একটা হচ্ছে নকআউট করে জিতি, আর একটা হচ্ছে পয়েন্ট ব্যবধানে জিতি। তখন হচ্ছে 2018 সালে বাংলাদেশে কিন্তু প্রফেশনাল বক্সিং ছিল না। আমি প্রথম পেশাদার বক্সার হিসেবে ইন্ডিয়াতে মাটিতে 2টা জয়লাভ করি ইন্ডিয়ার বিপক্ষে। পরে দেশে ব্যাক করি। ধরেন তখন প্রফেশনাল অর্গানাইজেশন ছিল না বাংলাদেশে। তো 2022-এ বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন নেতৃত্বে, এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট প্রমোশন নেতৃত্বে আমরা প্রফেশনাল বক্সিং শুরু করি। তখন থেকে হচ্ছে 2022-এ নেপালের বিরুদ্ধে সাউথ এশিয়ান প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপ ওইটা জয়লাভ করি। আচ্ছা, আপনি বলছিলেন সেই সময় আসলে বাংলাদেশে পেশাদার বক্সিং ব্যাপারটা ছিল না। বর্তমান পরিস্থিতির কথা যদি একটু জানতে চাই, যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, বক্সিংকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ কতটা? আসলে তখনকার তো আমরা যখন শুরু করি, আসলে বলা যায় আমি যখন শুরু করি 2018 সালে, বক্সিং এর প্রফেশনাল বক্সিং এর কোনো কিছু ছিল না বাংলাদেশে। তো 2022-এ এসে যখন 4 বছর পর হলো, তখন আসলে আমরাও মানে একটা রিস্ক নিই আর কি, যেহেতু এটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলার একটা গেম, যেহেতু ইউরোপে বা আমেরিকা আপনার অনেক ফেমাস একটা গেম বক্সিং এর, প্লাস হচ্ছে ফিনান্সিয়ালি একটা প্লেয়ার একটা মানে সাস্টেনেবল। এই জন্য আমরা হচ্ছে এটা চিন্তা করে প্রফেশনাল বক্সিংটা শুরু করে দেখি না, কারণ হচ্ছে আমাদের দেশেও বক্সার আছে, ওরাও তো দিন শেষে হচ্ছে ভালো কিছু করতে চায় দেশের জন্য বা নিজের জন্য। তো অ্যামেচার বক্সিং একটা নির্দিষ্ট সীমা থাকে, কিন্তু প্রফেশনাল বক্সিং হচ্ছে একটা প্লেয়ারের যে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করার থাকে আর কি, সুযোগ থাকে। তো এই দিক চিন্তা করে আমরা প্রফেশনাল বক্সিং শুরু করি। তো যাত্রাটা যেহেতু একটু সহজ ছিল না, তো আমরা হচ্ছে পুরো অন্ধকারে বলা যায়, অন্ধকারে হচ্ছে হাঁটার মতো 2022 সালে যখন শুরু করি, 2022, 23, 24 এই 2 বছরে বাংলাদেশের প্রফেশনাল বক্সিং কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে। আমি
আমার ওই যে ইন্ডিয়াতে আমার 2টা ম্যাচ ছিল, ওর মধ্যে 6টা ইন্টারন্যাশনাল অলরেডি হয়ে গেছে 2022 যখন শুরু হয় বাংলাদেশে। তো আমার র্যাঙ্কিং অলরেডি 2200, আমার ওয়েট ক্যাটাগরিতে 2200 মধ্যে আমার অলরেডি র্যাঙ্কিং চলে আসে 400-র মধ্যে। তো এই ক্ষেত্রে এটা বাংলাদেশেরই প্রফেশনাল বক্সিং এর অবদান বলা যায়। এটা না আসলে তো আমার এরকম র্যাঙ্কিং বিল্ড আপ হতো না। বা আর যদি ফিনান্স, যদি প্লেয়ারদের যদি এর কথা বলি, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এটা মানে বাংলাদেশে হুট করে তো হবে না, যে কোনো জিনিস হতে তো টাইম লাগে, কিন্তু 2 বছরে অনেক চেঞ্জ, যেটা বলা যায় বিভিন্ন স্পন্সর পাচ্ছে প্লেয়াররা। এই পর্যায়ে একটু জানতে চাই যে আপনার একটা প্রশিক্ষণের জন্য লন্ডনে যাবার সুযোগ হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা একটু শুনি। লন্ডনে যাওয়া হয় হচ্ছে 2015 সালে। একজন বাংলাদেশি বংশোদ্ভূত, তখন ফেডারেশনের ট্রায়াল নিতে আসছিল আর কি। ওনার ইচ্ছা ছিল হচ্ছে বাংলাদেশ থেকে কিছু ট্যালেন্ট সংগ্রহ করে উনি হচ্ছে লন্ডনে নিয়ে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে 2015 সালে যখন উনি হচ্ছে, ওনার পরিচয় দিয়ে, উনি হচ্ছে আলী জ্যাকো নাম, উনি হচ্ছে ওয়ার্ল্ডের কিক বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন, বাঙালি বংশোদ্ভূত। আচ্ছা আচ্ছা। তো উনি যখন বাংলাদেশে আসেন, তখন হচ্ছে পুরো বাংলাদেশে একটা ট্রায়াল হয়, পুরো বাংলাদেশ যত বক্সার আছে তার মধ্যে ফাইট দেখে, মানে একটা ট্রায়াল ফাইট। ওখান থেকে যারা ভালো করবে ওদের হচ্ছে ধরেন নিয়ে যাবে লন্ডনে, বেস্ট 5। আচ্ছা। তো ওখানে আমিও তখন হচ্ছে ওই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছিলাম, ওখান থেকে হল থেকে আসি ট্রায়াল দেওয়ার জন্য, যেহেতু আমারও ইচ্ছা ছিল একটা উচ্চস্তর ট্রেনিং পেলে আমারও ভালো হবে। তো ওখানে ট্রায়াল দেওয়ার পর আমি হচ্ছে প্রথমে তো জানলাম না, ফাইট দিল প্রথমে তো জানতে পারি না যে টিকছি কিনা, পরে একদিন পর জানলাম যে আমিও টিকছি। আচ্ছা। তো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু টিকার সুবাদের কারণে আমি হচ্ছে প্রথমে হচ্ছে এই ক্ষেত্রে আরো একটা বিষয় ছিল, যখন হচ্ছে 5 জন সিলেকশন যেহেতু করে, বিকেএসপি ছিল 2 জন, আমি তখন তো বিকেএসপি থেকে বের হয়ে গেছি, সেনাবাহিনী ছিল 2 জন, আমি হচ্ছে আমি একা হচ্ছে সিভিল ছিলাম। তো আমি হচ্ছে প্রথম চয়েসে ছিলাম আর কি। তো এই ক্ষেত্রে উনি যখন আসে, ওনার হচ্ছে যে প্লেয়ার যে নিয়ে যাবে, এই ক্ষেত্রে ফেডারেশনের মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিরকম? মানে ওনাদের যে ফেডারেশন যে প্লেয়ারদের সিলেক্ট করেছে বা উনি যে প্লেয়ারদের সিলেক্ট করেছে, ওদের মধ্যে দ্বন্দ্ব আছে এরকম আর কি। আচ্ছা। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, মানে এটা বন্ধ হয়ে যায় সম্পূর্ণভাবে। আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে, উনি হচ্ছে পার্সোনালি যেহেতু আমার সাথে যোগাযোগ করে, যেহেতু আমার পার্সোনাল ইমেল নিয়ে গেছে, ফেসবুকের সাথে অ্যাড হয়েছে, উনি বলছে শুরু দেখো, তুমি যদি আসতে চাও আসতে পারো, যেহেতু ফেডারেশনের সাথে ফেডারেশন অন্যজনকে নিয়ে যেতে চায় আর কি, ফেডারেশন অন্যজনকে দিতে চায়। তো এই ক্ষেত্রে আমি বললাম দেখি যোগাযোগ করে, উনিও যেহেতু ইয়ে করতেছে, তো আমি পার্সোনালি ভাবে যেহেতু বলতেছে, আমি পার্সোনালি ভাবে চলে গেলাম ওনার সাথে ট্রেনিং এ লন্ডনে পিকক জিমে ট্রেনিং করি, ক্যানিং টাউনের জিমটা। তো ওখানে ট্রেনিং অনেক ফ্যাসিলিটিস ভালো ছিল, ওয়ার্ল্ডের নাম করা বক্সাররা ছিল। ওখানে যাওয়ার পর আসলে যে জানলাম যে আসলে প্রফেশনাল বক্সার বা বক্সারদের আলাদা একটা সম্মান আছে, যেটা আমাদের দেশে নাই। আচ্ছা। 2015 সালের কথা বলতে। তো ওখানে আমি হচ্ছে দেখলাম যে প্লেয়ারদের সাথে ট্রেনিং করে 6 মাস ট্রেনিং করে আমার অনেক ডেভেলপ হয়েছে, অনেক ভালো ভালো ফাইটারের সাথে ফাইট করার সুযোগ হয়েছে, ভালো ট্রেনিং, আমার আলাদা ফিটনেস ট্রেনার ছিল একজন, সব মানে উন্নত প্রশিক্ষণ যত কিছু লাগে আমি ওখান থেকে পেয়েছিলাম। তো ওখান থেকে আমার হচ্ছে কনফিডেন্স লেভেলটা অনেক বিল্ড আপ হয়ে যায়। আচ্ছা। তো এইটা অনেক আমার কাজে দিচ্ছে। আমার এই আজ পর্যন্ত আমি যতদিন প্রফেশনাল বক্সিং করতেছি, ওইটারই বলবো, এটা অনেক ফিডব্যাকটা ওর থেকে পাচ্ছি আর কি। ওই প্রশিক্ষণের পরে আপনি কি গেমসে অংশগ্রহণ করেছেন? ওই প্রশিক্ষণের পরে আসলে আমার হচ্ছে, যেহেতু আমি হচ্ছে ফেডারেশনের ইয়েতে ছিলাম না, আমি হচ্ছে ওনার পার্সোনাল ভাবে যাই, তো ফেডারেশন আমাকে হচ্ছে ওখানে ব্যান করে দেয় 2 বছরের জন্য। আচ্ছা। এটা সত্য কথা। তো ওখানকার পর আমি যে বললাম প্রফেশনাল বক্সিং, উনি বলছে তুমি প্রফেশনাল বক্সিং এর জন্য ইন্ডিয়াতে চলে যাও। ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে গিয়ে ওই যে প্রফেশনাল বক্সিং 2টা ম্যাচ জিতলাম, ওনার থ্রুতেই গেলাম, উনি হচ্ছে বলছে। তো প্রফেশনাল বক্সিং আমার টার্গেট ছিল হচ্ছে আমি লন্ডনে প্রফেশনাল বক্সিং করব। উনি ওই থ্রুতে উনি ইন্ডিয়াতে পাঠায় লাইসেন্স, ওখান থেকে নিই। তখন তো বাংলাদেশে লাইসেন্সের কোনো ব্যবস্থা ছিল না, ইন্ডিয়া প্রফেশনাল বক্সিং এর লাইসেন্স নেই আমি তখন। তো ওখান থেকে লাইসেন্স নেওয়ার পর 2টা যেহেতু আমার রেকর্ড হয়, লন্ডনে একটা ফাইটের চান্স ছিল, কিন্তু কোনো কারণে হয়তো বা হয়ে ওঠে নাই। পরবর্তীতে ওখান থেকে ব্যাক করার পর আমি আবার ন্যাশনাল টিমে ডাক পাই
যারা ব্যান করছিল আমাকে ফেডারেশন থেকে, ওই ফেডারেশনের তখন হচ্ছে ওই প্যানেল চেঞ্জ হয়ে যায়, অন্য নির্বাচিত সেক্রেটারি আসেন। তো ওখানে নতুন যারা ইলেক্টেড ছিলেন তখন আমাকে চান্স দেয়, আবার আমিও গেলাম, আবার ন্যাশনাল টিমে ঢুকলাম 2019 সালে। ওখান থেকে আমরা থাইল্যান্ডে ট্রেনিংয়ে গেলাম, অ্যামেচার বক্সিং কথা বলতেছি, জাতীয় টিমের। তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর ট্রেনিং নিলাম সাউথ এশিয়ান গেমসের জন্য, নেপালে যেতে হলো 19 সালে। তো ওখানে অংশগ্রহণ করে আমি দেশের হয়ে ব্রোঞ্জ মেডেল অর্জন করলাম। আমি সেমিফাইনালে হারি ইন্ডিয়ার সাথে। তখন ওর মাধ্যমে ন্যাশনাল টিমে আবার ফিডব্যাক করা, ওইটার পর আবার ন্যাশনাল টিমে আমি 2022-এ কমনওয়েলথ গেমসেও যাই। আচ্ছা, এবং চলতি বছরের মার্চ মাসে থাইল্যান্ডে আপনি একজন খুব বিখ্যাত বক্সারকে হারিয়েছেন, সেই ঘটনাটা শুনতে চাই। বিখ্যাত বলতে ওরকম না, র্যাঙ্কিং ভালো, কারণ 300-র মধ্যে। আমার র্যাঙ্কিং এর চেয়ে যেহেতু আমার র্যাঙ্কিং ছিল 800, ও র্যাঙ্কিং ছিল 300, প্রায় অনেক। মানে এই ক্ষেত্রে যদি কথা বলছেন, র্যাঙ্কিং এর বিষয়টা একটু ক্লিয়ার ভাবে জানতে চাই। র্যাঙ্কিং হচ্ছে আপনার হচ্ছে বক্স র্যাঙ্ক বলে, ওয়ার্ল্ডে যত বক্সার আছে ওদের হচ্ছে একটা র্যাঙ্কিং boxrec.com, ওটা যে কোনো মানুষ সার্চ দিলে পেয়ে যাবে। সাপোজ আমার নাম দিয়ে সার্চ করলে boxrec.com দেওয়ার পর বক্সারদের লিস্ট চলে আসবে, সার্চ নেম থাকে, আমার নাম লিখলে চলে আসবে আমার র্যাঙ্কিং কত, সবকিছু ডিটেইলস। এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে একটাই এলিজিবল হচ্ছে একটা ওয়েবসাইট প্লেয়ারদের জন্য, যত বক্সার আছে লাইসেন্সধারী যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশন করতে, অ্যামেচার বলেন, প্রফেশনাল, ওদের একটা রেকর্ড বুক। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ কত র্যাঙ্কের বক্সার রয়েছে বর্তমানে? র্যাঙ্কিং বলতে অনেক র্যাঙ্কধারী বক্সার আছে, ওই S1 স্টার 2 স্টার এরকম কাছাকাছি গেছে অনেকে। আচ্ছা, আর ইন্টারন্যাশনালি এটা কত র্যাঙ্ক পর্যন্ত আছে? এটা আমি আমারটা জানি, অন্যদেরটা আমি এখন জানি না, তবে আমার ওয়েটে সবচেয়ে বেশি প্লেয়ার, 2200-র মতো প্লেয়ার। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমার 400তম র্যাঙ্কিং আছে এখনো। আচ্ছা, ও যে গল্পে ছিলাম আমরা সেখানেই ফিরে যাচ্ছি, যে চলতি মার্চে আপনি যে থাইল্যান্ডে একজনকে হারিয়েছেন, ওই গল্পটা আবার শুনতে চাচ্ছি। ওই প্লেয়ারটা ছিল 300তম র্যাঙ্কিং, যেহেতু আমার 800 ছিল। তো এটা বলা যায় আমি চ্যালেঞ্জে ছিল আমার জন্য, যেহেতু ওদের দেশের মাটিতে খেলা। তো ওর নাম ছিল সোনরাম। তো প্রথমে আমি যেহেতু একটা হার্ডওয়ার্ক করেছি, আমি ওইটার আগে আমি একটা ট্রেনিং ছিল আমার, থাইল্যান্ডে ট্রেনিং করি। তো এই ক্ষেত্রে ওখানে ট্রেনিং করার পর একটা কনফিডেন্স লেভেল আপ ছিল। ওখানে যাওয়ার পর দেখলাম যে প্লেয়ারের যেহেতু র্যাঙ্কিং ভালো, প্লেয়ার হয়তো বা হার্ড হবে, যতটা হার্ড মনে করছি ততটা না। কিন্তু প্রথম রাউন্ডে আমি ওকে সেকেন্ড রাউন্ডে নক আউট করি। আচ্ছা, সেকেন্ড রাউন্ডে নিয়ে নক আউট করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এশিয়ান বক্সিং ফেডারেশন টাইটেল তালিকায় আপনার নাম যুক্ত হয়েছে, এই অভিজ্ঞতাটা একটু শুনি। থাইল্যান্ডে খেলার আগে, এটা থাইল্যান্ডে তো এবছরই থাইল্যান্ডে ওটা, তো ওইটাতে 2023-এ ছিল। ওইটা হচ্ছে আমি হচ্ছে ওইটার জন্য ট্রেনিং করতে হয়, থাইল্যান্ডে গিয়ে ট্রেনিং করি। আমার একজন কোচ আছে, রাশিয়ান কোচ। ওখান থেকে ট্রেনিং করার পর আমার হচ্ছে প্রায় 20 দিনের মতো ট্রেনিং করি ওখানে। আসলে আমাদের দেশে ওরকম পর্যাপ্ত ট্রেনিং করার সুবিধা নাই, মেন কথা হচ্ছে কোচও ওরকম নাই, প্রফেশনাল বক্সিং এর কোচ, মানে প্রফেশনাল বক্সিং সম্বন্ধে যে স্টাডি করে ওরকম কোচও নাই। তো আমাদের বিশেষ করে বাইরের দেশে গিয়ে ট্রেনিং করতে হয়। তো এক্ষেত্রে আমি বাইরের দেশে গিয়ে ওই থাইল্যান্ডে ট্রেনিং করি। দীর্ঘ ট্রেনিং করার পর যেহেতু একটা চ্যালেঞ্জ ছিল, টাইটেল বাউট, যদি জিতি আমি, যেহেতু একটা চ্যালেঞ্জ মনের মধ্যে কাজ করে, যদি এটা আমি জিতি বাংলাদেশের প্রথম টাইটেল হোল্ডার বেল্ট, প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম বেল্ট প্রাপ্ত বক্সার হব, এরকম একটা চ্যালেঞ্জ ছিল। যেহেতু একটা চ্যালেঞ্জও ছিল, আবার ফাইট এমন জনের সাথে ছিল, আমার সাথে যে সাউথ এশিয়ান প্রো বক্সিংয়ে হেরেছিল ওর সাথে আবার খেলা রিম্যাচ। আচ্ছা, তো ওইটাও ফার্স্ট ফাইট অনেক হাড্ডাহাড্ডি ছিল, পরে সেকেন্ড ফাইটও অনেক কম্পিটিটিভ ছিল, কিন্তু লাস্ট শেষ ম্যাচ আমি জিতে যাই অবশ্য পয়েন্টের ব্যবধানে। আপনি বিভিন্ন সময় প্রশিক্ষণ নিয়েছেন, থাইল্যান্ড, তারপর ইন্ডিয়া, লন্ডন, আরও বিভিন্ন জায়গায়। ওয়ার্ল্ডের মধ্যে আসলে কোন দেশে সবচেয়ে বেশি ভালো বক্সিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়? এখন যদি বলি, আসলে বক্সিংয়ে আপনার হচ্ছে ইউএসএ, ইংল্যান্ড যেটা বললাম, আর রাশিয়ান ট্রেনিংগুলো ভালো। তো আমি থাইল্যান্ডে যাই হচ্ছে আমি রাশিয়ান কোচের কাছে, রাশিয়ান কোচ অনেক ভালো ট্রেনিংয়ের জন্য। এই মোটামুটি 18 ক্যাটাগরির। আর ফিলিপিনে মোটামুটি ভালো বক্সার আছে, আর হচ্ছে জাপানে ভালো ট্রেনিং দেওয়া হয় আর কি, আর মেক্সিকোতে। আচ্ছা, এগুলোতে কয়েকটা দেশ, মোটামুটি অনেকগুলো দেশে ভালো ট্রেনিং দেওয়া হয়। যদি বাংলাদেশে ফিরে আসি, একদম শুরুতে যারা বক্সিং শুরু করতে চায় তারা কোথায় গিয়ে নক করতে পারে বা কোথায় কিভাবে প্রশিক্ষণ নিতে পারে? আসলে বাংলাদেশের
প্রেক্ষাপট যদি বলতে যাই, এখনো কয়েকটা ডিভিশন বাদে অন্যান্য জায়গায় আসলে বক্সিংটা ওরকম প্রচার হয়ে ওঠে নাই। আমি যদি বলি রাজশাহীতে ভালো, রাজশাহী, যশোর। তো আমি সম্প্রতি আমি চিটাগাংয়ে ভিত্তিক আমি চেষ্টা করতেছি, আমি নিজের জেলাতে আমি ট্রেনিং দেওয়া, আমি যখনই যাই হচ্ছে নিজের যারা যারা ইন্টারেস্টেড ওদেরকে আমি দিয়ে ট্রেনিং করাই। তো ওখানে আমি নিজেও ট্রেনিং করাই, প্লাস হচ্ছে ওদের ওখানে যে যারা প্লেয়ার আছে, ওদের যারা একটু সিনিয়র প্লেয়ার, ওদেরকে বলি আমি যখন থাকবো না তোমরাই করাবা ওদের। একটা চেইন সিস্টেম করে দিছি। এক্ষেত্রে আমার জেলাতে ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো পাচ্ছে না। তো এক্ষেত্রে আমি মাঝে মধ্যে অনলাইনে ক্লাস করাই, আমার পেজ আছে, পেজে করাই। তো রাজশাহীর যশোরে ট্রেনিং হয়, খুলনাতেও ট্রেনিং হয় মোটামুটি। তো যদি যারা ট্রেনিং করতে চায়, আমি বলবো একটা ভালো কোচ লাগবে আগে। ভালো কোচের সান্নিধ্যে না আসলে, আসলে বেসিক ঠিক না থাকলে, শুরুতে যদি ইয়ে ঠিক না থাকে, ফর্ম ঠিক না থাকে, ও কিন্তু বক্সার হতে পারবে না। বেসিকটা খুবই ইম্পর্টেন্ট বক্সারের জন্য। তো এক্ষেত্রে যারা জুনিয়র লেভেলে ওরা যদি বিকেএসপিতে ভর্তি হতে পারে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমি বিকেএসপি ব্যাকগ্রাউন্ড ছিলাম, বিকেএসপিতে লেখাপড়াও করতে পারলো, আবার খেলাধুলাটাও করতে পারলো। বিকেএসপিতে ভর্তি হয় সবচেয়ে ভালো হয়। এবার একটু আমি শুনতে চাই যে বিভিন্ন দেশে আপনি বলছিলেন ভালো ভালো যে জায়গাগুলোতে ট্রেনিং এর সুযোগ আছে, এই দেশগুলোতে যাওয়া বা ট্রেনিং এর জন্য তো একটা ব্যয়েরও ব্যাপার আছে, সেই ব্যাপারটা একটু জানি। আসলে আমি তো কয়েকবার, যেহেতু লন্ডন স্পন্সরশিপের ফুল আলী জায়গা স্পন্সর করে, তো বিভিন্ন সময় যখন আমি অ্যামেচার বক্সিং এ ছিলাম, তখন ট্রেনিং এর হচ্ছে ফেডারেশন থেকে সরকার কর্তৃক সুযোগ হয়েছিল। তেমন থাইল্যান্ডে কয়েকবার হচ্ছে অ্যামেচার বক্সিং এর মাধ্যমে হচ্ছে আমি থাইল্যান্ডের সুযোগ পাই। তো এখন যদি পেশাদার বক্সিং যখন আসলাম, তখন কিন্তু আমাদের ওই ফান্ড তুলতে একটু কষ্ট হয়ে যায়। স্পন্সর বাদে আসলে ওই ট্রেনিং করার সুযোগ থাকে না। স্পন্সর যদি পাই তখন আমরা ট্রেনিং এ যাই, না পেলে তো নিজের থেকেই করতে হয়। স্পন্সরশিপের একটা বিষয় আছে এখানে, কারণ হচ্ছে প্রফেশনাল স্পোর্টস একটা গ্রো করতে হলে আপনার হচ্ছে একা পসিবল না, একটা অর্গানাইজেশনে পসিবল না একা, কারণ একটা ফিনান্সিয়াল বিষয় আছে। আপনি ট্রেনিং করবেন, ওখানে থাকা খাওয়া দাওয়ার বিষয় আছে, কোচের বেতন আছে, এক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা চলে যায়। স্পন্সরের দিকে আমরা খুঁজি আর কি, স্পন্সর পেলে তখন আমরা যাই। যারা শুরু করতে চায়, ধরেন শুরু করলো, শুরুর দিকে এই যে বিভিন্ন খেলায় তো অনেক সময় ব্যথাও পেতে হয় বা মানসিক খুব একটা চাপ থাকতে পারে, এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করা হয় বা মানসিক প্রস্তুতিটা এই ব্যাপারে কি ধরনের থাকে সেটা জানতে চাই। আসলে শুরুতে বলতে, এটা তো একটা বক্সিং কিন্তু ডাইরেক্ট কন্টাক্ট খেলা, নট সিরিয়াস স্পোর্টস যদি বলা যায়। যারা শুরু করতে চাই তাদেরকে আগে থেকে বলা রাখা, এটা কিন্তু একটু লাগবে, ব্যথা লাগবে, ঘুষি একটা পাঞ্চ ফেসে লাগলে কেমন হবে। কিন্তু সবাই তো আর এটার প্রতি ইন্টারেস্ট হয় না। মানে যারা শিখতে চায়, যারা হচ্ছে আসলে অ্যাডভেঞ্চার পছন্দ করে বা এটা কৌতূহল বসে বা ইন্টারেস্ট অনেকের থাকে, কিন্তু মার্শাল আর্ট করবো, আমি বক্সিং করব, অনেকে কঠিন জেনেও করতে চায় মানুষ। তো যাদেরকে বলবো, এটা হচ্ছে রেগুলার করতে করতে এটা মাসেল মেমোরি হয়ে যায়। প্রথম থেকে একটু ব্যথা লাগবে, হচ্ছে প্রোটেক্টিভ জিনিস আছে, ওটা হেড গিয়ার ইউজ করতে হয়, যেটা হচ্ছে খালি হাতে মারলে যদি মাথায় মারে তখন কিন্তু একটা ইফেক্ট হয়, কিন্তু হেড গিয়ার যখন পরে কোনো সম্পূর্ণ কিছু হয় না। হেড গিয়ার পরতে হয়, মাউথ গার্ড ইউজ করতে হয়, গ্লাভস থাকে বড়, যারা ফাইট গ্লাভস বড় আউন্স দিয়ে, তো অ্যাবডোমিনাল গার্ড থাকে। তো এক্ষেত্রে প্রোটেকশন ইউজ করলে ওই প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো হ্যাম্পার হয় না। আস্তে আস্তে যখন এটা শিখতে মানে সহনীয় পর্যায়ে চলে যাবে, করতে করতে পাঁচ তো অবশ্যই লাগবে। তো এক্ষেত্রে আসলে এটা রিকভারি করা ইজি হয়ে যায় আর কি। মানসিক প্রস্তুতিটাই হচ্ছে এখানে সবচেয়ে বড়। হ্যাঁ, সুস্মিতা কিছু বলতে চাচ্ছিলেন। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে সব খেলাতেই তো একটা ঝুঁকি থাকে, ইনজুরির সম্ভাবনা থাকে, আর বক্সিং এর ক্ষেত্রে তো এই সম্ভাবনাটা মনে হয় আরো অনেক বেশি। আপনার কথা যদি একটু জানতে চাই যে কখনো কি খেলতে গিয়ে খুব সিরিয়াস কোনো ইনজুরির সম্মুখীন হয়েছেন? সিরিয়াস ওরকম এখনো হয় নাই, বাট অনেক তো পাঞ্চ লাগে। তো এগুলো হচ্ছে, যেহেতু আমরা প্র্যাকটিসে কঠোর প্রশিক্ষণ নিই, প্র্যাকটিস করি, তো এক্ষেত্রে আমাদের খেলার ক্ষেত্রে ওরকম থাকে না। পাঞ্চ খেয়েছি, মেন হচ্ছে পাঞ্চ খাবো। বক্সিং খেলতে তো পাঞ্চ দেয়া নেওয়ারই খেলা, কম খেয়ে বেশি মারবো, এরকম একটা চিন্তা ভাবনা, তাহলে জিততে পারবো। পাঞ্চ লাগবে, এটা কোনো বিষয় না। বক্সিং নামটা শুনলে আসলে সবার মনে কিন্তু টেলিভিশনে সেই বক্সিংটাই ভেসে ওঠে,
আসলে আমরা যেহেতু আজকে একজন প্রকৃত বক্সারকে পেয়েছি, যে নাটকের বক্সার না, সে প্রকৃতই বক্সার, আমরা তার কাছ থেকে যদি সুস্মিতা একটু বক্সিং দেখে নেই কেমন হয়? খুবই চমৎকার একটি বিষয় হবে, এবং আমি তো খুবই ভয়েও আছি এবং কৌতূহলও আছে যে বক্সিং সামনে থেকে দেখবো ব্যাপারটা কেমন। তুমি একদমই কাছে আছো সেই জন্য এই ভয় কারণে আছো? আমি একটু ঝুঁকিতে আছি। আচ্ছা। আমি চিন্তা করছি আমি কি জায়গাটা বদলে নিব তোমার সঙ্গে। সেটা করা যেতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে আমিও যদি কাছে থাকি উনি আমাকে ব্যথা দেবেন না। তুমিও নিশ্চিত থাকো অবশ্যই যে তুমি সেই ব্যথা বিশ্বাস পাবে আমাদের না। আছে, এবং আমরা এখন একটু দেখতে চাই কিছু পাঞ্চের নমুনা। বক্সিং হচ্ছে 6টা পাঞ্চের খেলা, আমি 6টায় আচ্ছা। বেসিক দেখাবো। হচ্ছে এটা বলে লেফট জ্যাব, রাইট স্ট্রেট, লেফট হুক, রাইট হুক, লেফট আপারকাট, রাইট আপারকাট। তো এই ক্ষেত্রে এই 6টার ভিতরেই আপনার কম্বিনেশন বলে মিক্স আপ করে খেলতে হয়। এই 6টাই মারবে ঘুরে ফিরে। তো আমি যদি বলি এটা হচ্ছে জ্যাব, লেফট জ্যাব, লেফট জ্যাব। হ্যাঁ, তো এটা যেখানেই মারেন হচ্ছে লেফট জ্যাব, রাইট, মানে ওই যে পয়েন্ট একটু আগে দেখালাম না, বেলি আপার থেকে যত একটা নির্দিষ্ট মিনিমাম ফোর্স থাকতে হবে, আচ্ছা, দেন হচ্ছে পয়েন্ট হবে লেফট জ্যাব, রাইট স্ট্রেট। ওকে, এটা হচ্ছে রাইট স্ট্রেট, 2টা পাঞ্চ গেল, আর 4টা লেফট হুক, রাইট হুক। এগুলো হচ্ছে মানে বিভিন্ন পাঞ্চের আছে, ভেরিয়েশন আছে। তো হুক হচ্ছে বলা যায় নকআউট পাঞ্চ। তো এগুলো হচ্ছে মানে ধরেন প্লেয়ারকে কুপকাত করার জন্য ইজি। পাঞ্চ খেলে অনেক সময় প্লেয়ারদের হচ্ছে নকআউট ইজিলি ভাবে করা যায় হুক পাঞ্চ। আর আপারকাট ক্ষেত্রে আপারকাটও খুব একটা ডেঞ্জারাস পাঞ্চ। আপারকাট হচ্ছে মাইক টাইসনের নাম তো অনেকেই শুনেছেন। মাইক টাইসনের ডেডলি পাঞ্চ ছিল আপারকাট। তো এই ক্ষেত্রে আপারকাট হচ্ছে আপারকাট, লেফট রাইট আপারকাট। এই 6টা পাঞ্চের ভিতরে বক্সাররা খেলে। আচ্ছা, পাঞ্চ তো আমরা দেখে নিলাম, এবার যদি একটু ডিফেন্স দেখান। ডিফেন্স হচ্ছে আপনার পাম, ডিফেন্সও অনেক রকমের আছে। পাম আছে, পাম যখন একটা পাঞ্চ করবে, পাম যখন একটা প্রতিপক্ষ পাঞ্চ করতেছে, পাম। পেরি হচ্ছে একটা ধাক্কা, আসতেছে ধাক্কা করে পেরি। তো ব্লক এই যে পাঞ্চ যখন মারবে কেউ ব্লক করে, পাম পেরি ব্লক গেল 3টা। স্লিপ আছে, লাইক পাঞ্চ একটা আসছে, স্লিপ পাঞ্চ। আচ্ছা হচ্ছে সো ব্যাক, যখন একটা পাঞ্চ আসবে লিন ব্যাক করতে হয়। আর ডাকিং আছে, যখন একটা পাঞ্চ মারতেছে ডাউন হয়ে ডাক করা। আচ্ছা, এগুলো ঘুরে ফিরে মানুষ। মাসুক, কেমন লাগছে? মনে হচ্ছে যে বক্সিং শিখতে চাও বা এরকম কোনো কিছু? বক্সিং দেখতে ভালো লাগে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু আমি অন্য একটা পরিসরে কাজ করি, আপাতত প্রফেশনাল বক্সিং নিয়ে কোনো চিন্তা নেই, বাট পছন্দ করি এবং দেখতে যাব কখনো আপনার গেমস। এবার আমি একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আত্মরক্ষার জন্য অনেকে কারাতে শিখছে, মার্শাল আর্ট শিখছে। আত্মরক্ষার ক্ষেত্রে বক্সিং কিভাবে কাজে আসতে পারে? বক্সিং বলবো অবশ্যই এটা হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট খেলা, এটা কিন্তু আপনার আত্মরক্ষার জন্য অবশ্যই জরুরি। তো আমাদের দেশে হচ্ছে বক্সিংটা ওই কালচারটা বলবো ছিল, বাট ওভাবে প্রমোট হয় নাই। বক্সিংটা কিন্তু খুব ইফেক্টিভ একটা আত্মরক্ষার জন্য ইফেক্টিভ, কারণ আপনি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এটা কিভাবে প্রতিপক্ষকে পাঞ্চ করতে হয় এভাবে এগুলো শেখায়। আচ্ছা, তো এক্ষেত্রে আত্মরক্ষা খুবই এটা আত্মরক্ষার জন্য কাজে দিবে বলে মনে করি। কারণ সবাই তো আর বক্সার হবে না, বা সবাই হচ্ছে প্রফেশনাল বক্সারও হবে না। তো যারা হচ্ছে বক্সিং এমনি আত্মরক্ষার জন্য শিখতে যায়, বা হচ্ছে এজ এ সবাই তো আর অনেকে দেখবেন হচ্ছে সবাই হচ্ছে পাঞ্চ অনেক ভালো আছে, মানে বক্সিং সম্বন্ধে জানে, বাট হচ্ছে কোচিংও ভালো, কিন্তু অনেকে খেলতে চায় না। এক হচ্ছে সে হচ্ছে পাঞ্চ নিতে চায় না। তো এই ক্ষেত্রে বলবো যারা হচ্ছে ফিটনেসের জন্য করতে চায়, এটা খুবই উপকারী বক্সিং। হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে দিবে। আচ্ছা, যারা আর হচ্ছে সাপোজ না আপনি বাসায় ট্রেনিং করতে একটা ব্যাগ লাগবে শুধু, আর গ্লাভস লাগবে, আর কিছু লাগবে না। তো এক্ষেত্রে হবে কি যারা বক্সিং, এটা এক্ষেত্রে আত্মরক্ষাটাও হলো একটা, কিন্তু কোচের মাধ্যমে আসতে হবে। কোচ একটা ভালো কোচের মাধ্যমে শিখতে পারে, কিন্তু ফাইট করলো না, জাস্ট ফিটনেসের জন্য। সাপোজ একটা পাঞ্চে আপনি ব্যাগে পাঞ্চিং করতেছেন, আপনার হিট কত দূর আপনি বুঝতে পারতেছেন। এক্ষেত্রে তো আপনার কাউকে পাঞ্চ করতে হচ্ছে না, আপনার ব্যাগকেই করতে হচ্ছে। আচ্ছা, তো এক্ষেত্রে কোনো আপনার ফাইট মুখে ঘুষি লাগার কোনো চান্স নেই, আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা। হ্যাঁ, এক্ষেত্রে ফিটনেসটা আপনার ডেভেলপ হচ্ছে, স্ট্রেংথ বাড়তেছে, এক হচ্ছে কার্ডিও ট্রেনিং হচ্ছে। আপনি 3 মিনিট ব্যাগ মারতে পারবেন না যদি
নতুন করে থাকেন, আচ্ছা। আপনি ট্রাই করতে পারেন। মানে আমি সবার জন্য বলবো যারা 3 মিনিট যদি ব্যাগ মারতে পারে কন্টিনিউ 5 কিলো রানিং এর সমান। আচ্ছা যে কন্টিনিউ যদি কেউ ব্যাগ মারতে পারে, আপনার চাইলে হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের মধ্যে বক্সিং কিন্তু বাইরের দেশেও বক্সিং উইথ ফিটনেস, ফিটনেসের সাথে বক্সিং কি রিলেটেড, আপনার পুরা বক্সিং কিন্তু একটা পাঞ্চ করতে পুরা শরীরের ভূমিকা থাকে একটা পাঞ্চ পাওয়ার হওয়ার জন্য। এক্ষেত্রে যারা আমি বলবো আমাদের দেশের প্রেক্ষাপটে বেশি করা উচিত বক্সিংটা, কারণ আপনার এত জায়গা লাগে না, আপনি বাসার ভিতরে একটা ব্যাগ টাঙাবেন, পাঞ্চিং ব্যাগ, গ্লাভস নেবেন, আপনি মনের মতো ঘুষি মারেন, সমস্যা নাই, কেউ জানবেও না। আপনি খুবই সহজ করে দিচ্ছেন আমাদের কাছে বক্সিংটা। সুস্মিতা, আমার কিন্তু এখন আগ্রহ জাগছে। এটা কিন্তু একটা ভালো যে আমরা অন্য অনেক ওয়ার্কআউট করি, যেমন এই যে উনি বলছিলেন দৌড়ানো, সবার কিন্তু সেই জায়গাটাও থাকে না বা সময়টাও থাকে না। সেক্ষেত্রে ঘরে যদি একটা পাঞ্চিং ব্যাগ রেখে সেই চর্চাটা করা যায়, এটা কিন্তু দুই দিক থেকেই উপকার হচ্ছে। একদমই তাই। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই যে বক্সিংটা কি শুধুমাত্র ছেলেদের জন্যই, নাকি বক্সিং এর বিভিন্ন ধারায় মেয়েরাও শিখতে পারে? অবশ্যই মেয়েদের তো অবশ্যই বক্সিং আছে। মোহাম্মদ আলীর মেয়ে লাইলা আলী ইভেন ছেলেকেও বিট করছে বক্সিং এ, ছেলে ফাইটারকে হারাইছে। তো এক্ষেত্রে আমাদের দেশে অনেক মেয়ে ফাইটারও আছে, ভালো করতেছে। আচ্ছা সুস্মিতা, তোমার জন্য কিন্তু একটি আশা জায়গা নিয়ে আলো আমিও দেখছি মাথায় রাখছি। এবং যে বিষয়টা আমি জিজ্ঞেস করছিলাম, আসলে আত্মরক্ষার ক্ষেত্রেও বেশ উপকারী একটি ব্যাপার বক্সিং, সুতরাং কখনো সুযোগ হলে অবশ্যই চেষ্টা করব শিখে রাখার। এবারে আরেকটু জানতে চাই যে আপনার অনুপ্রেরণা যদি কাউকে বলি, যে থাকে না ফুটবল যারা খেলেন তাদের হয়তো কোনো একজন ফুটবলারের প্রতি একটা অবসেশন থাকে, আপনার ক্ষেত্রে বক্সিং এর যদি বলি সেই অনুপ্রেরণা বা কাউকে হয়তো ফলো করা, সেই ব্যাপারটা কার নাম বলতে চাইবেন? আসলে আমি যখন বক্সিং শুরু করি মোহাম্মদ আলীর নাম শুনছি আগে। মোহাম্মদ আলীর তো পরে গেটে দেখলাম মোহাম্মদ আলীর জীবন সম্বন্ধে, মানুষ হিসেবে অনেক ভালো, এজ নট অনলি এ স্পোর্টসম্যান, এজ এ মানে এজ এ হিউম্যান বিং অনেক ভালো। আচ্ছা, পরে একটা ঘটনা পড়লাম হচ্ছে উনি হচ্ছে যখন হেভিওয়েট বক্সার ছিলেন ওয়ার্ল্ডে, ওনাকে বলা হয়েছে যে তুমি ভিয়েতনামে ওয়ার চলতেছিল, আমেরিকার সাথে ভিয়েতনামে ওয়ার চলতেছিল, তখন তোমাকে ওদের আমেরিকা থেকে বলতেছে তুমি ভিয়েতনামে ওয়ারে যাও, তুমি ভিয়েতনামীদের ইয়ে করো। ও বলছে আমি হচ্ছে ওই জেনোসাইড করতে পারবো না, ডাইরেক্টলি বলছে। তো এক্ষেত্রে যে একটা মানুষের প্রতি যে একটা হিউম্যান বিং ছিল, উনি কিন্তু জেলে চলে গেছে, ওনাকে 3 বছর না 4 বছর ব্যান করছে ওই কথা বলার জন্য সরকারে। আচ্ছা, তো এক্ষেত্রে অনেক কিছু জিনিস ভালো লাগছে ওনার। আচ্ছা, মার্শাল আর্ট, বক্সিং এবং তাইকোন্ডো, এই তিনটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? দেখেন মার্শাল আর্ট হচ্ছে বক্সিং এরই একটা, বক্সিং ই মার্শাল আর্টের একটা অন্তর্ভুক্ত। মার্শাল আর্ট মানে যতগুলো স্পোর্টস আছে, যে সেলফ ডিফেন্স সবকিছু কিন্তু মার্শাল আর্টের ভিতরে অন্তর্ভুক্ত। যত মার্শাল মানে শারীরিক আত্মরক্ষামূলক যত গেমস আছে সব একটা হচ্ছে মার্শাল আর্ট বলে কমপ্লিট ভাবে। তো বক্সিং তো জানেনই, বক্সিং হচ্ছে ক্লাসিক বক্সিং হচ্ছে আপনার শুধু হাত দিয়ে পাঞ্চ করতে হয়। কিক বক্সিং একটা আছে, ওটা হচ্ছে হাত আর পায়ের সমন্বয়। আর তাইকোন্ডো বিষয়টা হচ্ছে ওটা হচ্ছে লেগ কিক বেশি করে, পায়ে স্পেশালিস্ট বেশি ওরা। তো এক্ষেত্রে বক্সিং এর সাথে এটা ডিফারেন্স, একটা হচ্ছে পায়ে স্পেশালিস্ট, পায়ের ইউজ করে বেশি, আর বক্সিং হচ্ছে আপনার হাতে ইউজ করলেও পায়ের ফুটওয়ার্ক বেশি করতে হয় বক্সারদের। ফুটওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বক্সারদের জন্য। আচ্ছা, আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে একটু জানতে চাই যে ফিটনেসটা তো খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে মেনটেন করতে হয়। একটা যখন কোনো প্রতিযোগিতা বা কোথাও অংশগ্রহণ করতে চান, তার আগে খাদ্যাভ্যাস, জীবনাচরণে তো কিছু পরিবর্তন অবশ্যই আসে, সেই সম্পর্কে একটু ছোট করে শুনি। আসলে আমাদের হচ্ছে বক্সারদের, বিশেষ করে প্রফেশনাল বক্সারদের সবসময় ইয়ে থাকে হচ্ছে একটা নিয়মতান্ত্রিক জীবনের মধ্যে থাকা, স্পোর্টসম্যানদের বিশেষ করে প্রফেশনাল বক্সারদের, কারণ ইয়ারলি 3-4টা গেম থাকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে শুরু থেকে হচ্ছে যদি বলি খাদ্যাভ্যাসে ইয়ে করতে হয়, মানে খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। সাপোজ আমার খেলা হচ্ছে 2 মাস আগে, সবসময় তো আর করা যায় না, আমি প্রায় 1-2 মাস আগে থেকে ট্রাই করি আর কি। ধরেন খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যদি বলা যায় একটু মশলা জাতীয় খাওয়া কম খাওয়া, তো হচ্ছে একটু মানে যেটা বলে মাংস বলেন, মানে একটু সেদ্ধ জাতীয় মানে মশলাটা ইউজ না করে ওটা খাওয়া আর কি। যেমন শাক জাতীয় জিনিস, আমরা পাহাড়িদের মধ্যে, আদিবাসীদের মধ্যে আমরা এমনি সিদ্ধ খাই, শাক সবজি সিদ্ধ খাই এমনি। এক্ষেত্রে মনে করি এটা খুবই উপকারী, কারণ
তেলও অনেক সময় শরীরের জন্য ভালো না। আর একদমই তাই। আমাদের দেশে হচ্ছে বলেন কোন তেল খাবেন, অলিভ অয়েল খেলে মনে হয় ভেজাল মনে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে এগুলো ফলো করি আর কি, আর মশলা সম্পূর্ণ টোটালি বাদ দিয়ে দিই। আচ্ছা, এই ধরনের জীবন প্রণালীতে আসলে পরিবারের একটা বিশেষ ভূমিকা থাকে। পরিবার থেকে সহযোগিতা পান যে আপনি এ ধরনের খাবার মেনটেন করতে চান? কে সহযোগিতা করে? আমার ওয়াইফ আছে যে হচ্ছে সবসময় হচ্ছে আমাকে সাপোর্ট দেয়, শুধু হচ্ছে খাওয়া দাওয়া না, মানে সব দিক ওভারঅল থেকে। স্পোর্টসের। কারণ হচ্ছে এই স্পোর্টসের জন্য ফ্যামিলি সাপোর্ট না থাকলে কিন্তু হয় না। অবশ্যই তো এটা হচ্ছে বক্সিং আবার যদি শারীরিক যদি বলি, শারীরিকও আছে, মেন্টালও আছে। মেন্টালি যদি আপনি সাপোজ জানেন কোনো ইয়ে নিয়ে ডিপ্রেস থাকেন, স্পোর্টস করতে পারবেন না, তো এক্ষেত্রে ফ্যামিলির সাপোর্টটা কিন্তু মেন্টাল সাপোর্ট হয়ে যায়। তো আমি পরিবার থেকে, আমার ফ্যামিলি থেকে পর্যাপ্ত সাপোর্টটা পাই। এক্ষেত্রে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার ওয়াইফকে বলে দিই এভাবে রান্না করো, ও একটু আমার সাথে জড়ানোর পর, সম্পর্ক জড়ানোর পর ও জানতে পারে বক্সারদের আসলে ফুড হ্যাবিট কিরকম, আমিও দেখাই, ও ইন্টারেস্ট হয়ে গেছে এর প্রতি আসলে বক্সারদের, উনি ও ঘাটাঘাটি করে। আসলে সত্যি সম্পর্কগুলো এমনই, একে অপরের সহযোগিতায় আসলে একটা একদমই তাই। সাংসারিক জীবনের মূল উপজীব্য। আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনি মাছরাঙা দর্শকদেরকে কিছু বলতে চান। প্রথমে ধন্যবাদ জানাই মাছরাঙা টেলিভিশনকে আমাকে হচ্ছে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য বা ইনভাইট করার জন্য। আসলে দর্শকদের সম্বন্ধে যদি বলতে যাই, যদি বক্সিং সম্বন্ধে কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান, আমার হচ্ছে নিজস্ব ফেসবুক পেজ আছে সুরকৃষ্ণ চাকমা নামে। ওখানে হচ্ছে বক্সিংয়ের আমি মাঝে মধ্যে হচ্ছে ভিডিও দিয়ে থাকি, বক্সিংয়ের কীভাবে বেসিক ট্রেনিং করতে হয়, কীভাবে বক্সিং করতে হয়। তো এক্ষেত্রে আমার পেজ ফলো করলে আপনারা জানতে পারবেন বক্সিংয়ে কীভাবে কী করতে হয়। আর দর্শকের উদ্দেশ্যে বলবো, আসলে আমাদের দেশে ফিজিক্যাল ফিটনেসটা খুবই ইম্পর্ট্যান্ট। ফিজিক্যাল ফিটনেস যদি আমরা প্রত্যেকে, শুধু বাচ্চাদের না, বাচ্চাদের থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছে, ওরা যদি শুরু করে ফিজিক্যাল ফিটনেস বা শারীরিক চর্চা, আমাদের রানিং থেকে শুরু করে, আপনি যদি এই যে বললাম বক্সিং, যদি বক্সিং করতে কোনো কিছু লাগে না, একটা ব্যাগ কিনবেন আর হচ্ছে গ্লাভস কিনবেন, আপনি বাসার ভিতরেই করতে পারবেন। এক্ষেত্রে বলবো আপনারা যদি শুরু করতে চান, শুরু করে ফেলেন, দেরি করেন না। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। ভবিষ্যতে আরো অনেক প্রতিযোগিতাতে আপনি যাবেন এবং দেশের জন্য অনেক সুনাম এবং পুরস্কার বয়ে নিয়ে আসবেন, এই শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন। আপনারও ধন্যবাদ।